হ্যালো এভরিওয়ান, দিস ইজ নওশাদ। আই হোপ অল অফ ইউ আর ডুইং রিয়েলি ওয়েল। সো আজকে আমরা রিলেটিভিটি স্টার্ট করতেছি। সো রিলেটিভিটি বোঝার আগে আমাদের অনেক কিছুর উপর কনসেপচুয়ালি খুবই ক্লিয়ার থাকতে হয়, তখনই আমরা আসলে রিলেটিভিটিটাকে বুঝতে পারি। তো ফার্স্ট অফ অল আমাদের তিনটা জিনিস খুবই বেসিকভাবে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে যে একটা বুঝতে হবে মোশন কী ব্যাপার, মোশন কী জিনিস, হ্যাঁ। আরেকটা হচ্ছে স্ট্যাটিক, মানে কি স্ট্যাটিক। তো আমরা কোনো কিছুকে স্ট্যাটিক কখন বলবো, ইন মোশন কখন বলবো, এই দুইটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট রিলেটিভিটিকে বোঝার জন্য। সো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, নাথিং ইজ অ্যাবসলিউট স্ট্যাটিক অর ইন মোশন। আমি কোনো কিছুকে অ্যাবসলিউটভাবে পরমভাবে বলতে পারবো না যে কোনো কিছু স্ট্যাটিক আছে অথবা কোনো কিছু মোশনে আছে। এটাকে আমরা কখনো পরম বা অ্যাবসলিউটভাবে বলতে পারবো না। এই ব্যাপারগুলো আসলে ডিপেন্ড করবে কোনো কিছু স্ট্যাটিক নাকি ইন মোশন। ওই ব্যাপারটা নির্ভর করবে হচ্ছে আমাদের অবজারভারের উপর ভিত্তি করে। অবজারভার, সো অবজারভার ব্যাপারটা কি, বা এই ব্যাপারটা কোত্থেকে আসছে হচ্ছে, আমরা ধরেন আমি এখন কোনো একটা কিছুকে এক্সপিরিয়েন্স করতেছি, ওই ক্ষেত্রে আমি একটা অবজারভার হব। বা আমি যে এখানে একটা একটা ভিডিও বানাচ্ছি, ওই জিনিসটা যদি আরেকজন আমার পাশ থেকে দেখে, তখন সেও একটা অবজারভার হবে। কোনো কিছুকে অবজার্ভ করাটাই আসলে অবজারভারের কাজ। সো ব্যাপারটাকে একটা উদাহরণের মাধ্যমে বলি, তো জিনিসটা খুব মজা করে চিন্তা করা যাবে সেক্ষেত্রে। ধরলাম আমি একটা স্টুডেন্ট, ও হচ্ছে আসলে একটা চেয়ারের ওপর বসে আছে। তো আমি একটা বসে আছে একটা স্টুডেন্ট, অতটা সুন্দর রাখতে পারতেছি না, যাই হোক, একটা চেয়ারের ওপর বসে আছে। তো এই ব্যাপারটা একটা মানুষ বাইরে থেকে দেখতেছে, জানালা আছে ধরলাম এখানে, ঘরের জানালা, এটা দিয়ে ও দেখতেছে যে একটা ছেলে হচ্ছে ঘরের মধ্যে বসে আছে বা শুয়ে আছে বা এরকম একটা কন্ডিশন দেখতে পাচ্ছে। সো এ যেহেতু একটা জায়গায় বসে আছে বা শুয়ে আছে, ওই ব্যাপারটাকে আমরা স্ট্যাটিক বলে দিতে পারি, যে ও একটা স্ট্যাটিক পজিশনে আছে, ঠিক আছে। এই যে অবজারভার, ও আসলে ওরা স্ট্যাটিক বলতে পারবে, কারণ ও দেখতে পাচ্ছে যে ও আসলে নাড়াচাড়া করছে না বা ও আসলে জায়গার পরিবর্তন করছে না, ওর কোনো একটা ভেলোসিটি নাই, যার মানে ও একটা স্ট্যাটিক পজিশনে আছে। ও বলে দিতে পারবে, সেক্ষেত্রে ও হচ্ছে একটা অবজারভার, ঠিক আছে। এখন সেম ব্যাপারটা এই লোকটাই আসলে অন্য একটা জায়গায় গিয়ে বা বাইরে এসে দেখলো যে হচ্ছে একটা দোলনা আছে। সো একটা দোলনার মধ্যে একজন বসে আছে, ধরলাম ও আসলে এটা অসিলেট করতেছে, দোলনাটা দোল খাচ্ছে আর কি। এই জিনিসটা আবার ও দেখলো, তখন ও বলতে পারবে যে ও একটা ভেলোসিটি, ও এই জায়গা থেকে এখানে যাচ্ছে, একবার এখান থেকে আবার এখানে আসতেছে, তার মানে ও একটা নির্দিষ্ট ভেলোসিটি আছে, ও একটা সার্টেন ডিস্টেন্স অতিক্রম করতেছে, একটা ডিসপ্লেসমেন্ট আছে ওর। সো সেক্ষেত্রে ও বলতে পারবে, এই যে অবজারভারটা আছে না, ওরে বলতে পারবে একটা মোশন আছে, একটা সার্টেন ভেলোসিটি নিয়ে একটা মোশন আছে। তো দুইটা কেস, এটা হচ্ছে কেস ওয়ান, যেখানে দেখতে পাচ্ছে একটা স্ট্যাটিক অবস্থায় আছে, মানে নাড়াচাড়া করতেছে না, বসে আছে। আরেকটা কেসে ও দেখতে পাচ্ছে ও আসলে দোল খাচ্ছে বা অসিলেট করতেছে, যেটা একটা মোশন বলে দিতে পারে। সো সেম কথা হচ্ছে, ও যদি এখন একটা গাড়ি দেখে এদিকে সোজা যাচ্ছে, চলে যাচ্ছে একটা সোজা গাড়ি এদিকে চলে যাচ্ছে রাস্তা দিয়ে, এই যে ব্যাপারটা যখন ও দেখবে, তখন এটাকেও আমরা বলতে পারবো একটা মোশনে আছে। অথবা সে যদি এখানে একটা গাছ দেখে যেটা স্ট্যাটিক, নাড়াচাড়া করতেছে না, আমরা বাতাস আসতেছে ওই ব্যাপারটা দেখবো না, মানে বেসিক অবস্থা বাতাস আসতেছে না, ওই অবস্থায় একটা গাছকে যদি ও দেখে, তখন ওরে ও বলতে পারবে স্ট্যাটিক বা স্থির অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে বেসিক স্ট্যাটিক আর মোশনের খুবই বেসিক উদাহরণ, যেগুলো আমরা আশেপাশে দেখতে পাই সবসময়, ঠিক আছে। এখন একটা কথা বলি, সো এই যে এই ফার্স্ট কেসে আমি এই যে এই ছেলেটা এখানে বসেছিল বা শুয়েছিল, ওরে যে আমি বলতেছি ও যে একটা স্ট্যাটিক অবস্থায় আছে, এই অবজারভার হচ্ছে ধরো আমি বলতেছি যে ও একটা স্ট্যাটিক অবস্থায়, ওকে দেখতেছি নাড়াচাড়া করতেছে না। এটা কি আসলে অ্যাবসোলুট, বা এটা কি পৃথিবীর বা পৃথিবীর বাইরের এই মহাবিশ্বের প্রত্যেকের জন্য এই যে আমার যে স্টেটমেন্ট যে ও স্ট্যাটিক, এটা কি আসলে পৃথিবী বা পৃথিবীর বাইরে বা মহাবিশ্বের প্রত্যেকের জন্য কি একটা ভ্যালিড স্টেটমেন্ট? এই ব্যাপারটা একটু চিন্তা করতে হবে আমাদের। দেখো, ওরে কিন্তু আমি এই জায়গা থেকে দেখতে পাচ্ছি স্ট্যাটিক বা বসে আছে। এখন ও তো আসলে পৃথিবীর উপর কোনো একটা জায়গায় অবস্থান করতেছে, তাই না? পৃথিবীর ওপর কোনো একটা জায়গায়। তো আমি আসলে পৃথিবীটারও ধরো এইভাবে আঁকতে চেষ্টা করলাম যে ও আসলে পৃথিবীর ওপর কোনো একটা জায়গায় বসে আছে, কোনো একটা স্পেসিফিক প্লেস, ঠিক আছে। তো এটা হচ্ছে আর্থ আমাদের। এখন দেখো, পৃথিবীর বাইরে আমরা সোলার সিস্টেমের মানে আমরা ধরো চাঁদের মধ্যে গেলাম, হ্যাঁ, চাঁদ হচ্ছে ধরো পৃথিবীর বাইরে একটা অবস্থায় আছে, ঠিক আছে। চাঁদ থেকে আমি পৃথিবীকে দেখতেছি, পৃথিবীর দিকে তাকায় আছি চাঁদ থেকে। যদি এমন কিছু একটা ব্যবস্থা করতে পারতাম যে একটা লোক আরেকটা লোক যাকে আমি চাঁদের ওপর বসাইলাম, ও হচ্ছে আমার অবজারভার, ও একটা অবজারভার, যেটা হচ্ছে সেকেন্ড অবজারভার ধরলাম। এখন আমি চাঁদের উপর থেকে যদি এই ছেলেটাকে আবার দেখি, চাঁদের উপর থেকে, পৃথিবীর বাইরে থেকে চাঁদের উপর থেকে যদি যদি ওকে আমি দেখি, তখন ওকে আমি কি দেখবো? তখন আমি ওকে একটা মোশনে দেখবো, একটা মোশনে দেখবো। কারণ কি,
মানে চাঁদকে আসলে এভাবে বলা যায় না। ধরলাম আমি পৃথিবীর বাইরে থেকে বা চাঁদেরও বাইরে গেলাম, কোন একটা জায়গা থেকে আমি আসলে ওকে দেখতেছি পৃথিবীর বাইরে থেকে, যেখান থেকে আসলে পৃথিবীর রোটেশনকে ফিল করা যায়। এটা একটু মোর ক্লিয়ার যে পৃথিবীর রোটেশন যে জায়গা থেকে ফিল হবে, যে পৃথিবীতে আসলে ঘুরতেছে, তাই না, যে রোটেশনটা ফিল হওয়া যায় এমন একটা জায়গা থেকে যেখান থেকে পৃথিবীর রোটেশন দেখা যায়, ওখান থেকে যদি আমি আসলে দেখি এই ছেলেটাকে, তখন কি ওকে আমি স্থির দেখবো? তখন ওকে কিন্তু আমি স্থির দেখবো না, যেহেতু পৃথিবীর সাথে অ্যাটাচড। তাহলে পৃথিবী সহ এই ছেলেটা একসাথে ঘুরতেছে, কিন্তু একটা রোটেশন শো করতেছে, তাই না? তাইলে কিন্তু এ স্ট্যাটিক এর জন্য, অবজারভার 1 এর জন্য স্ট্যাটিক, কিন্তু অবজারভার 2 এর জন্য কিন্তু স্ট্যাটিক না। তখন এই যে ওরে স্ট্যাটিক বলে দিল, এটা কিন্তু ভ্যালিড থাকবে না আর। পৃথিবীর বাইরে থেকে দেখলে তো আমি স্ট্যাটিক দেখতেছি না, মোশনে দেখতেছি। যেহেতু পৃথিবী ঘুরতেছে, ও ঘুরতেছে, তার মানে ও মোশনে আছে। তাহলে আমি ওকে অ্যাবসোলুট ভাবে স্ট্যাটিক বলতে পারতেছি না। একটা ব্যাপার গেল, ঠিক আছে। এখন এখন কোনো কিছুকে আমরা অ্যাবসলিউট মোশন কখন বলতে পারবো না, ওটার জন্য আমাদের আসলে ইমাজিনেশনটা একটু ভালো থাকতে হবে। আমরা অনেকে ট্রাভেল করছি, বিভিন্ন ধরনের ভেহিকেলে ট্রাভেল করছি। আমার ট্রেনের ট্রাভেলের এক্সপিরিয়েন্সটা খুবই বেসিক, অনেকের হয়তো থাকতে পারে, অনেকে থাকতে নাও পারে। আমরা ট্রেনের ব্যাপারটা দেখবো। আমরা মাঝে মাঝে দেখি যে দুইটা ট্রেন যখন পরস্পর পাস করে যায়, মানে খুবই কাছাকাছি অবস্থায় দুইটা ট্রেন যখন পাস করে, তখন মাঝে মাঝে দেখা যায় কোনো একটা স্টেশনে আমাদের ট্রেনটাকে থামানো হয়, যেন অন্য একটা ট্রেন যাইতে পারে, যেন ট্র্যাকগুলোতে ওভারল্যাপ না হয়। ওই সিচুয়েশন আমরা কি দেখি, যখন আমাদের পাশ দিয়ে একটা ট্রেন যায় যেটা খুবই আস্তে আস্তে যাচ্ছে ধরে নিলাম, তখন আমরা দেখি কি ট্রেনের ভেতরে যে মানুষগুলো আছে, ট্রেন কিন্তু একটা ভেলোসিটি নিয়ে মুভ করতেছে, ঠিক আছে। ট্রেনের ভেতরে মানুষগুলোকে কিন্তু আমরা প্রায় সময় স্ট্যাটিক অবস্থায় দেখি। অল দ্য ট্রেন মুভ করতেছে, কিন্তু আমি যেহেতু ওর প্যারালালি আছি, ওকে আমি প্রায় সময় দেখি স্ট্যাটিক, মানে ভেতরের মানুষগুলোকে আমি আসলে গতিশীল অবস্থায় দেখতে পাই না। এটা আবার খুব ইজিলি চিন্তা করা যায় যে জ্যামের মধ্যে যখন আমরা গাড়ি চিন্তা করি, ধরুন একটা কার আছে, হ্যাঁ, একটা কারে কিছু যাত্রী আছে, অত সুন্দরভাবে কার রাখতে পারতেছে না, যাই হোক, খুবই বিচ্ছিরি। ওকে, একটা কারের মধ্যে কিছু যাত্রী আছে, ঠিক আছে, কিছু মানুষ বসে আছে ভেতরে, ঠিক আছে। আমি জ্যামের মধ্যে আসলে ওর এই প্যারালালে আরেকটা কারের মধ্যে বসে আছি, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আমি একটা বাসে বসে আছি বা কারে বসে আছি। এখন দেখো, জ্যামের মধ্যে খুবই কম ভেলোসিটি নিয়ে ভেহিকেলগুলো আগায়, কিন্তু ধরলাম 5 কিলোমিটার/আওয়ার বা 5 মিটার/সেকেন্ড, এরকম ছোট একটা বেগ সবার আছে, কারণ জ্যাম আস্তে আস্তে যাচ্ছে। তো এটা কিন্তু মোশনে আছে, অবশ্যই মোশনে আছে। কিন্তু একটা গাড়ি থেকে যখন অন্য গাড়ির ভেতরে যাত্রীকে আমরা দেখি, তখন ওরা কিন্তু আমি স্ট্যাটিক দেখি, ঠিক আছে। ওকে আমি দেখি স্ট্যাটিক, ওরা নাড়াচাড়া করতেছে, ওরা খাচ্ছে, ওরা ধরলাম খেলতেছে, বাচ্চা কাচ্চা আছে ভেতরে গাড়ির ভেতরে, তো আমি দেখি ওদেরকে স্ট্যাটিক অবস্থাতেই দেখি। কিন্তু দেখো, একটা গাড়ি থেকে আরেকটা গাড়িতে যখন দেখি, তখন সেটা স্ট্যাটিক মনে হয় ভেতরের মানুষগুলো। যদি বাইরে থেকে দেখা যায়, ধরলাম একটা প্ল্যাটফর্ম আছে, বাস স্টেশন, ধরলাম বাস স্টেশন, আরেকজন অবজারভার আছে, অবজারভার 2, ঠিক আছে। ও যখন বাইরে থেকে ওদেরকে দেখে, তখন ওদেরকে আসলে এতটা স্ট্যাটিক দেখা যায় না। ও কিন্তু বাইরে থেকে দেখে কি গাড়ি সহ ওই লোকগুলো সামনের দিকে চলে যাচ্ছে। কিন্তু আমি আর ও যদি কাছাকাছি সমান সমান বেগে যদি আমরা প্যারালালি থাকি, তখন কিন্তু একজন আরেকজনকে প্রায় সময় স্ট্যাটিক দেখি। অলদো আমরা এইভাবে প্যারালালি একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাইতে পারি না, খুব কমে এক্সপিরিয়েন্স হয় ব্যাপারটা। কিন্তু মানে কাছাকাছি যেহেতু বেগ থাকে আমাদের, ওটা কনস্ট্যান্টলি ধরে নিলাম যে আমরা দেখতে পাই যে অন্য গাড়িতে ওরা কিন্তু স্ট্যাটিক। কিন্তু বাইরে থেকে ও যখন দেখবে, তখন ওরা কিন্তু অতটা স্ট্যাটিক দেখে না, ও দেখবে যে গাড়ি সহ লোকগুলো সামনের দিকে মুভ করতেছে। তাহলে কিন্তু ওরা দেখতেছে স্ট্যাটিক অবস্থায়, কিন্তু বাইরে থেকে ও দেখতেছে মোশনে। তাহলে দুইটা কিন্তু কনফ্লিক্ট করতেছে, দুইজন অবজারভার দুইটা উক্তি কিন্তু দিতে পারে না। তাহলে ও যদি ওরা বলে তুমি অ্যাবসলিউট স্ট্যাটিক, ও ওরা যদি বলে অ্যাবসলিউট মোশন, এটা কিন্তু কনফ্লিক্ট। ও কখনো ওকে অ্যাবসলিউট মোশন বলতে পারবে না, ও আবার ওরা কখনো অ্যাবসলিউট স্ট্যাটিক বলতে পারবে না। তাহলে স্ট্যাটিক আর মোশন এই দুটো ব্যাপার কিন্তু আসলে কি অ্যাবসলিউট না। এই দুটো ব্যাপার খুবই ইম্পর্টেন্ট বোঝা, যে রিলেটিভিটি বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এগুলো আমাদের ডে টু ডে লাইফ আমরা এক্সপিরিয়েন্স করে থাকি, যে নাথিং ইজ অ্যাবসলিউট and in motion. We cannot say really it is really in motion or it is really in absolute position, because other perspective থেকেও আমাদের চিন্তা করতে হবে। এই যে পার্সপেক্টিভটা শিখলাম আমরা অবজারভারের থ্রুতে, যে অবজারভার হচ্ছে আদার পার্সপেক্টিভ দিতে পারে। তো রিলেটিভিটিটাকে বোঝার জন্য আমাদের এরকম যে অবজারভার যে অবজার্ভ করছে, এটা যে আদার একটা পার্সপেক্টিভ, ওটা চিন্তা করতে হবে। তো রিলেটিভিটিকে আমরা বেসিকভাবে এমন বলতে পারি যে নাথিং ইজ অ্যাকচুয়ালি, মানে এভাবে বলতে পারবো না যে যেটা এটাই হবে, এটাই হবে। আমি ধরলাম একটা ব্যাপার বলি, 1+1=2। তো এটা কিন্তু খুবই অ্যাবসোলুট, এটা কিন্তু অ্যাবসোলুট। এটা পৃথিবীর যে কোনো জায়গায় যদি চিন্তা করি, বাইনারি টাইনারি চিন্তা করার দরকার না। ডেসিমালে যদি 1 আর 1কে যোগ করি, আমরা অবশ্যই 2 পাবো। এটা মহাবিশ্বের যে কোনো জায়গাতেই 2 পাবো, ঠিক আছে। এটা কনফ্লিক্ট করবে না কোনোখানে। কিন্তু রিলেটিভিটির ব্যাপারগুলো আসলে এমন, মানে যখন আমরা রিলেটিভিটি জানবো, এমন যা যা জানবো রিলেটিভিটি রিলেটেড, ওই ব্যাপারগুলো এমন হবে যে এক একজনের জন্য এক একটা ঘটনা এক এক রকম হবে।
ধরলাম অবজারভার 1 একটা একটা লোকের জন্য একটা ঘটনা হচ্ছে এরকম 1+1 = 2, ঠিক আছে। আরেকজনের জন্য 1+1 = 2 নাও হইতে পারে, রিলেটিভিটির কথা বলতেছি। আবার আরেকজনের জন্য আর মানে ধরলাম 2 নাম্বার যেজন, ও 1+1 2 এর জায়গায় 1+1 3 দেখলো। আবার 3 নাম্বার জন 1+1 4ও দেখতে পারে, 5ও দেখতে পারে। এরকম এক একজনে এক একটা পজিশন থেকে যখন অবজার্ভ করবে কোনো একটা ঘটনাকে, ওদের বেগের ওপর, ওদের যে স্পিড ওইটার ওপর, তারপরে হচ্ছে ওদের লেন্থের ওপর, ওদের ম্যাসের ওপর, এই সকল প্রপার্টিসের উপর ভিত্তি করে ওরা এক একটা জিনিসকে এক এক রকমভাবে এক্সপিরিয়েন্স করবে। এটাই আসলে রিলেটিভিটি আর কি, ব্যাপারটা বোঝাইতে পারছি আশা করি। যেমন আমরা যদি খুবই বেসিক কথা বলি, টাইম এগুলো অনেক বড় আকার আলোচনা করব আমি, জাস্ট এখন ছোটোখাটোভাবে একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি আর কি। যেমন টাইম, এখন টাইমটা দেখো, এখন আমার কাছে আমার ঘড়িতে যদি বাজে সকাল 7টা, ঢাকাতে যে থাকবে ওরও মোটামুটি সকাল 7টা বাজবে, ঠিক আছে। আমরা যদি বাংলাদেশের অন্য একটা জায়গা থেকে চিন্তা করি, তখনও সেম, সবাই 7টা বাজেই 7টাই দেখবে ঘড়িতে, তাই না? সবার জন্য সময় একই রকম যাচ্ছে, ঠিক আছে। কিন্তু কোনো একটা মানুষ যদি স্পেসে থাকে এবং তারা যদি একটা বড় ধরনের ভেলোসিটি নিয়ে একটা রকেটে করে আগাইতে থাকে, ধরলাম একটা রকেটে আছে, রকেটের ভেলোসিটি এটা হচ্ছে মানে স্পিড অফ লাইটের কাছাকাছি, মানে নিয়ার টু লাইটের কাছাকাছি যদি ওর ভেলোসিটিটা থাকে, ও যদি একটা রকেটে থাকে, একটা লোক, ঠিক আছে, ও কিন্তু আমার মতো সকাল 7টা, আমার কাছে সকাল 7টা যেমন, ও কিন্তু সেম মোমেন্টে সকাল 7টাকে ওভাবে করে ফিল নাও করতে পারে। এটাকে আরো 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 সুন্দরভাবে বলা যেতে পারে, কিন্তু আসলে ওইটার জন্য আমাদের অনেক কিছু আগে জানতে হবে, স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। আমি এটা বোঝাচ্ছি যে টাইম কিন্তু সবার জন্য সেম না, টাইম এক একজনের জন্য এক এক রকম হইতে পারে। পৃথিবীতে একজনের জন্য টাইম একরকম, মঙ্গল গ্রহে টাইম অন্যরকম। বাস্তবেই মঙ্গল গ্রহে যদি আমরা যাই, তখন আমাদের যে টাইম এক্সপিরিয়েন্স ওইটা কিন্তু ডিফারেন্ট হবে পৃথিবীর টাইম এক্সপিরিয়েন্স থেকে, ঠিক আছে। সো আমরা কীভাবে হবে এগুলো ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখবো, আমরা ইকুয়েশনস থেকে দেখবো, ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখবো আসলে আমাদের চিন্তাধারার সাথে এটা কি মিলে কিনা, এটা কি একটা ভ্যালিড থিওরি কিনা। এবং পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কিছু থিওরির মধ্যে একটা হচ্ছে রিলেটিভিটি, বা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, বা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, দুইটা পার্ট আছে রিলেটিভিটির, যাই হোক। সো এগুলো যে পৃথিবীর অনেক বেশি কনসিডারেবল কিছু থিওরির মধ্যে পড়ে, তো কিভাবে ওটা আমরা জানার চেষ্টা করবো আর কি, ঠিক আছে। তো আসলে আস্তে ছোটো ছোটোভাবে আমরা শিখবো। আমাদের আগে আগে আমাদের যে কোরটা ওটাকে ডেভেলপড আছে কিনা ওটা দেখতে হবে, তারপর আমরা আসলে বড় বড় যে ইকুয়েশনস ওগুলো দেখতে পারবো আর কি। অতটাও কমপ্লেক্স না, বা আসলে অনেক কমপ্লেক্স, আবার অতটা কমপ্লেক্সও না, ঠিক আছে। তো জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, বা রিলেটিভিটির যে সেকেন্ড পার্টটা আছে, যেটা আসলে গ্র্যাভিটি নিয়ে ডিল করে বেশিরভাগ, বা এনার্জি, ম্যাস, এগুলো নিয়ে, ওটা একটু মোর কমপ্লেক্স। কিন্তু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আসলে পুরোপুরি নির্ভর করতেছে আমি কতটা ইমাজিন করতে পারি ওটার উপর। আমি যত ভালো ইমাজিন করতে পারবো, আমি তত ভালো আসলে বুঝতে পারবো। বা আমি যখন এগুলো শিখছিলাম অনেক আগে, তখন আমার ইমাজিনেশনের ওপর ভিত্তি করে আসলে ব্যাপারগুলো নির্ভর করছিলাম। আমি যতটা যে জিনিসপত্রগুলো ভালো ইমাজিন করতে পারছি, ওগুলো খুব তাড়াতাড়ি শিখতে পারছিলাম আর কি। যাই হোক, আমরা আসলে একটা একটা করে আগাবো আর কি, ঠিক আছে। নেক্সট ভিডিওতে দেখা হবে, তাইলে আল্লাহ হাফেজ।